সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশের নিয়মিত আয়োজন সংবাদ পর্যালোচনা বিশ্লেষণধর্মী অনুষ্ঠান নিউজ অ্যান্ড ভিউজে। আপনাদের সঙ্গে আছি আমি রিশান নাসলা। দর্শক, এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় সহ গালুজুল্লুজু সংবাদগুলো নিয়ে পর্যালোচনা করে থাকি। সেই পর্যালোচনা অনুষ্ঠানে আমার সঙ্গে দুজন অতিথি রয়েছেন। তারা হলেন রহিন হোসেন প্রিন্স, সাধারণ সম্পাদক সিপিবি, এবং সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, সাবেক সংসদ সদস্য, বিএনপি নেত্রী। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা আলোচনা শুরু করব। আলোচনা আসলে আজকে বড় ঘটনা দিয়ে আলোচনা শুরু করতে চাই প্রিন্স ভাই। সেটি হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে প্রধান উপদেষ্টার বৈঠক। গত বৃহস্পতিবার একটি ঘটনায় কেন্দ্র করে প্রধান উপদেষ্টা অভিমান করে বলেছিলেন তিনি দায়িত্বে থাকবেন। এরকম একটি ঘটনা গণমাধ্যম সহ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরপরে আসলে রাজনৈতিক দলগুলো বৈঠকের জন্য প্রধান উপদেষ্টা সময় যায় এবং সেই অনুযায়ী সন্ধ্যায় বিএনপি, জামাত এবং এনসিপির সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক হয়েছে। সেই বৈঠকের তথ্য অনুযায়ী বলছে সংস্কার ও নির্বাচন এবং সেই বিষয়গুলো নিয়ে মূলত রাজনৈতিক দলের সাথে আলোচনা হয়েছে। বিশেষ করে বিএনপি একটি নির্বাচনী রোডম্যাপ চেয়েছে এবং অন্যদিকে জামাত ও এনসিপি বলছে সংস্কার এবং নির্বাচনের সঙ্গে দৃশ্যমান বিচার তারা দেখতে চায় এবং সেটি আসলে ঘোষিত সময়ের মধ্যে, অর্থাৎ প্রধান উপদেষ্টা যে সময়টি দিয়েছিলেন ডিসেম্বর থেকে জুন 2025, সেটির মধ্যেই তারা এই 2026 সেটি তারা দেখতে চায়। ধন্যবাদ আপনাকে। আমি অন্য আলোচককে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা শুনছেন এই রাতে তাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমার একটু ছোট্ট বক্তব্য হলো, রাজনৈতিক দলগুলোর সাথে পরিপূর্ণ সংলাপ আমার বিবেচনায় এটা না। কারণ এখানে আমাদের দেশে তো বটেই এখন অবয়বে সবচেয়ে বড় দল বিএনপি, তার সাথে বৈঠক হয়েছে। নতুন একটা দল তৈরি হয়েছে, এখনও দল হিসাবে প্রতিষ্ঠিত কিনা আমার জানা নেই, কারণ ঘোষণাপত্র গঠনতন্ত্র দেখিনি। তাদের সাথে আলোচনা হয়েছে দেখলাম, কিন্তু আমাদের সাথে বা বাংলাদেশে আরও ক্রিয়াশীল দলগুলোর সাথে কোনো আলাপ হয় নাই। সেটি মনে হচ্ছে ধারাবাহিক পুরো রাজনৈতিক দলগুলোর সাথে সংলাপ ধারাবাহিক। যেমন আজকেও আমার সাথে একজন উপদেষ্টা ফোন করেছিলেন, তাতে আমাকে যেটা জানালেন যে বাম গণতান্ত্রিক জোট আমাদের যেটা সেটা বসতে চান, তবে হয় এই সপ্তাহের শেষে অথবা আগামী সপ্তাহে। আমি ঠিক বুঝতে পারলাম না। তা যদি সেটা যথাযথ হয়ে থাকে তাহলে তো আপনি পুরো আলোচনা করতে গেলে এটা শেষ হওয়ার পরে করতে হবে। যাই হোক, আমি সেদিকে আর তাকাচ্ছি না, কিন্তু আমি এটা বলে রাখছি যে আপনি যদি পরিপূর্ণ সংলাপ করতে চান তাহলে এই পুরো যে স্বৈরাচার বিরোধী আন্দোলন আমরা এক যুগেরও বেশি সময় ধরে করলাম, আপনাকে তো তাদের সবাইকে নিয়ে করতে হবে। আপনি শুধুমাত্র শেষ দিকে কয়েকটা আন্দোলন সেইটাকে যে গুরুত্ব দিলেন অন্যদেরকে দিলেন না, তাহলে যথাযথ হয় না। এইটার ফলাফল যদি আপনি ভালো চান, এটা ভালো হয় না। কথাটা আমি তুলে রাখলাম। আচ্ছা, এবার আসি আমি ওই দিকে না যেয়ে, যে এই জাস্ট কয়েকদিনে বিশেষ অচল অবস্থা রাজনীতিতে দেখা গেছিল। আমার বিবেচনায় যতটুকু টেলিভিশনের আমি দেখতে পেলাম, তাতে এই অচল অবস্থা কাটার এই যতটুকু আলোচনা, তাতে আমি কোনো লক্ষণ দেখছি না। বরঞ্চ সংকট আরও ঘনীভূত হলো কিনা সেই প্রশ্ন আমার কাছে রয়েছে। আমি আগেই বলেছি যে টেলিভিশনে দেখা নিউজ দেখে। কেন আমি ছোট ছোট করে বললে এইটাই, যে দেখুন বিএনপি যে কথাগুলো বলেছে, আগেও বলেছে, আজকে ওনারা বেরিয়ে এসে বলেন লিখিতভাবে বলেছে। এবং যখন ওনাদেরকে জিজ্ঞেস করা হলো যে সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস বা এটা পেয়েছে, ওনারা বলছে যে আমাদের কথা বলেছে, ওনারা ওনাদের কথা বলবেন। আমি পরে প্রেস ব্রিফিং এবং অন্যরা যারা সরকারের সাথে ঘনিষ্ঠ বলে পরিচিত, আমি নতুন দল হিসাবে, নতুন দল যদিও এই সময় প্রায় 30টা দল নতুন হয়েছে, একটাকে দল বলা চলে না, 30টা দল মিনিমাম হয়েছে, তাদের বডি ল্যাঙ্গুয়েজ টঙ্গুয়েজ মিলায় যেটা মনে হলো, তাতে কিন্তু অচল অবস্থা কাটার কোনো লক্ষণ আমরা দেখছি না। কিন্তু আমি মনে করি এই অচল অবস্থা তৈরি করার পেছনে প্রধান দায়ী হচ্ছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার। তিনি যদি রাজনৈতিক দলগুলোকে আস্থায় নিতেন, অধিকাংশ রাজনৈতিক দলের তিনি মনোভাব বুঝে অ্যাক্ট করতেন, তাহলে কোনো সমস্যা হতো না। কেন? আমি বেশি দূরে না যেয়ে বলি, যে আলোচনা আপনিও বলেছেন, 3টা প্রশ্ন তো ওনারা সামনে এনেছেন। এর আগেও দেখলাম ওনাদের একটা উপদেষ্টা পরিষদের বৈঠক থেকে পরে ওনাদের যে ফেসবুক, সেখানে বলা হয়েছে বিচার, সংস্কার, নির্বাচন। এটাই তো আপনিও বললেন। আমার কাছে তো খুবই সহজ সমাধান মনে হয়, যদি সৎ ইচ্ছা থাকে এবং আমি অধিকাংশই কথাটা বলছি, রাজনৈতিক দল এবং মানুষের মনোভাব বিবেচনা করতে চাই। তো কি, যেমন বিচার আমরা তো সবাই চাই, বিরতি নিয়ে এসে আলোচনা করি অবশ্যই। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজে নিচ্ছে ছোট্ট একটি বিরতি। আমাদের সঙ্গে থাকুন, ফিরবো কিছুক্ষণ পরেই। সুপ্রিয় দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি নিউজ অ্যান্ড ভিউজে। আপনি বলছেন। জি, আমি যেটা বলছিলাম যে 3টা পয়েন্ট সামনেকে যদি আমরা ধরি এবং এইটা নিয়ে যদি সত্যি সত্যি সমাধান করতে চাই,
এবং সেটা যতটুকু আমাদের ঐক্যমত্য প্রতিষ্ঠা হয় তার ভিত্তিতে এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে আমার ধারণা তাহলে সংকট হয় না। আমি ছোট করে যদি বলি, 1 নম্বর বিচার, এটা তো সবারই প্রধান দাবি, কিন্তু বিচার মানে হচ্ছে আপনি তো বিচার সম্পন্ন করতে গেলে তো যুগের বেশি লেগে যেতে পারে। আপনাকে দেখতে হবে যে বিচারের দৃশ্যমান অগ্রগতি হচ্ছে, সেটা আমরা অবশ্যই চাই, কারণ এত বড় হত্যাযজ্ঞ তার বিচার চাই। যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের পরিবারের পুনর্বাসন, আহতদের পুনর্বাসন, এই নিয়ে তো দ্বিধাদ্বন্দ্ব নাই। সুতরাং সে ব্যাপারে আমরা প্রথম দিন থেকে বলে আসছি, এবং সেই কাজটা হোক, এটা কোনো দ্বিমত নেই। প্রশ্ন দাঁড়িয়ে গেছে সংস্কার প্রশ্নে। এখন আপনি যে দ্বারা ওত নিয়েছে এই যে সরকার, তারা শপথ নিয়েছে এই সংবিধানের অধীনে, এবং আমরা যদি অনেক কিছু সংস্কারের মধ্যে মনে করি যে সব করে ফেলবো, এটা তো ভুল ধারণা, কারণ সংস্কার তো একটা নিয়মিত প্রসেস, যার জন্য আমরা আমাদের বাম গণতান্ত্রিক জোটের পক্ষ থেকে 24 সালের 5ই অক্টোবর দ্বিতীয়বারে যখন দেখা করলাম, আমরা লিখিতভাবে কিন্তু বলেছিলাম যে সুষ্ঠু গ্রহণযোগ্য নির্বাচনের জন্য যা যা সংস্কার করা দরকার সেটা করতে হবে। তা সে ব্যাপারে তো আমাদের কোনো দ্বিমত নেই, এবং আমার ধারণা এই ধারণা নাই 10 মাসে দেখেন কোনো অগ্রগতি নাই, কিন্তু এইটা 1 মাসও সময় লাগবে না ভালো নির্বাচনের জন্য, সুষ্ঠু গ্রহণযোগ্য অবাধ নির্বাচনের জন্য কী করতে হবে, তাহলে ওইটা করা দরকার আর নির্বাচনে যাওয়া দরকার। এখন দ্বিমতের জায়গা হচ্ছে, কেউ যদি মনে করেন সব কাজ করব, দেখেন আমাদের এই সরকারের একজন প্রেসম্যান, প্রেসের সচিব, তিনি বললেন ওনার নাকি সব ম্যান্ডেট আছে সব কিছু করার। তা আপনি এই বিতর্কে তো অবসান করতে পারবেন না। তা আমি এই বিতর্কের মধ্যে যেতে চাই না, শুধু এটা বলতে চাই যে না, এই চিন্তাটা ওনাদের পরিত্যাগ করতে হবে। আর যদি এই চিন্তা করেন, তাহলে যেমন ধরেন আমরা কমিউনিস্ট পার্টি এই আন্দোলনের তো সেই 1 যুগের বেশি সময় ধরে করছি, আমরা তো সমাজতন্ত্র চাই, সেই লক্ষ্যে বিপ্লবী গণতান্ত্রিক পরিবর্তন চাই, মানে মৌলিক সংস্কার চাই। তা আমি এখন চাইলে কি এটা সম্ভব? আমি নির্বাচনে যাব, নির্বাচন জনগণ ভোট দিলে আমি আমার জায়গায় যাব। তো ওনারা যেটা চান সেইটা ওনারা জনগণের কাছে যাবেন, ওনাদের কথা বলে নির্বাচন ওনারা ম্যান্ডেট পেলে, যদি ওনারা বলছেন জনগণ নাকি পক্ষে, তাহলে ওনাদের ম্যান্ডেট দিলে তখন ওনারা করুক। তাহলে এই ছাড়া তো কোনো সমাধান নাই। তাহলে সমাধান হচ্ছে ভালো নির্বাচনের জন্য যা যা সংস্কার করার সেটা করতে হবে। আমি এটাকে বা আমরা এটাকে দিল্লি দুরস্ত মনে করি না, খুবই সম্ভব। তাহলে এই কাজ করে পরে যেটা নির্বাচন, তো নির্বাচনের ব্যাপারে আপনি যে আলোচনাগুলো এখন হচ্ছে, আপনি কেন আরও দেরি করবেন? আচ্ছা ধরে নিলাম আমি যুক্তির খাতিরে যে আর একটু পরে গেলে ক্ষতি কি, কেউ যদি বলেন, আমাদের কথা পরিষ্কার, আমরা যদি এই 10 মাসে দেখতাম যে অনেকগুলো ভালো ভালো কাজ হয়েছে, কোনো সংকট নেই, তাহলে 2 দিন দেরি করলে তো আমারও কোনো সংকট দেখতাম না। কিন্তু আমি যদি আপনাদের মাধ্যমেই যারা শ্রোতা তাদেরকে প্রশ্ন করি, আগামী ঈদ আপনি দেখেন কতগুলো কারখানা বন্ধ হয়েছে, এখনো পর্যন্ত শ্রমিকদের সব পাওনা পরিশোধ হয়নি। গ্রামে গঞ্জে মানুষের অবস্থা কি আগে? এর বেশিরভাগ কারখানার মালিক তো পলাতক, আওয়ামী সময়ে যারা ছিলেন সব পলাতক। তো পলাতক, ঠিক আছে, পলাতক তো হওয়ারই কথা। তাহলে আপনি সেই সম্পত্তিটা মানে নিয়ে আপনি চালানোর কি ব্যবস্থা গ্রহণ করেছেন? বেক্সিমকোর একটা ই তো দেওয়া হয়েছে, শ্রমিকদের আরো কিছু কারখানাটা দেওয়া হচ্ছে। আচ্ছা বলি কোনটা দেওয়া হয়েছে, যদিও আমি বেক্সিমকো পুরোটা জানি না, বা আমি আলাদা কথা বলতে চাইছিলাম না, বললেন বলে বলি। ওইটা যতটুকু আমরা জানি বিক্রি করে সবার পাওনা পরিশোধের কথা বলা হয়েছে, কিন্তু আপনার দায়িত্ব কি? হ্যাঁ, এটা ভালো খবর, পাওনা পরিশোধ, কিন্তু আপনি এই যে বেকারত্ব হইলো তার তো অল্টারনেট খুঁজে বের করতে হবে। আচ্ছা ওইটার জন্য আমি প্রসঙ্গ করবো, এটা শেষ করি, পরের সময় আমাকে কম দিয়েন। বলছি যে যদি এই কাজে আমরা দেখতাম যে দৃশ্যমান অগ্রগতি আছে, তার জন্য সময় চাই, আপত্তি ছিল না। আপনি মব সন্ত্রাস কি বন্ধ করতে পেরেছেন? আপনি বিশ্বব্যাংকের তথ্য বলছে 30 লক্ষ দরিদ্রর পরিমাণ বেড়েছে, 5,000 কোটিপতি বেড়েছে, তাহলে আপনি কোথায় গেলেন? আপনি দেখেন করিডোর দেওয়া, আপনি বন্দর, কেন এই ধরনের স্ট্র্যাটেজিক জায়গায় আপনি আসছেন, যেটাকে পাকিস্তান আমল থেকে তারা এই ধরনের প্রচেষ্টা নিয়ে চলতেছিল, আমেরিকা সাম্রাজ্যবাদ এবং আধিপত্যবাদী শক্তি এখানে আধিপত্য বিস্তারের জন্য, কেন আপনি এই জায়গায় যাচ্ছেন? অর্থাৎ এমন বিতর্কিত জায়গায় গভর্নমেন্ট যে চলে গেল, আপনি কোনো সিন্ডিকেট ভাঙতে পেরেছেন? এই যে জিনিসপত্রের যারা বিদেশ থেকে আমদানি করে জিনিসপত্র, কোনোটাই পারেন নাই। তাহলে এই কাজগুলো যদি আমরা দেখতাম দৃশ্যমান অগ্রগতি, তখন অন্য প্রশ্ন ছিল। বরঞ্চ দিন যত যাচ্ছে ওনারা সংকটে ফেলে দেবে। এই জন্য আমরা বলি যত দ্রুত সম্ভব একটা নির্বাচন দিয়ে আপনারা, যে কথা ওনারা কিন্তু প্রথমে এসে কি বলেছিলেন মনে আছে নিশ্চয়ই সবার, যে আমাদের কাজ এগুলো না, আমরা নির্বাচন দিয়ে চলে যাব। আর একটা কথা বলেছিলেন উপদেষ্টারা অনেকে, এটা কিন্তু ইউনূস সাহেবের, আমার ধারণা, আমি ভুল করলে আপনারা আপনার খোঁজ নেন, আপনাদের মিডিয়ার মাধ্যমে বলেছেন উপদেষ্টাদের অনেকে আগে আয় অনেক বেশি ছিল, তাদের সংসার চালাইতে কষ্ট হচ্ছে, যত দ্রুত পারে তারা চলে যাবে। তাহলে কেন আমরা চলে যাওয়াটা এই অর্থে বলছি যে তারা দায়িত্ব যথাযথ পালন করুক। আর যদি কেউ রাজনীতি করতে চায়, কোনো অসুবিধা নেই, রাজনীতিক অঙ্গনে আসুক। আর নির্বাচন যখন করতে হবে, ভালো নির্বাচন, মনে রাখতে হবে টাকার খেলা, পেশি শক্তি বন্ধ, ভয়ের পরিবেশ বন্ধ, ভালো করে ভোট দেওয়া, ভোট গোনা, এইটার সাথে লাগবে কি কোর্টেরও নিয়ম আছে। নিয়ম মানে এখন যেটা আসছে ওই সংশোধনের মধ্য দিয়ে, আর আমরা দীর্ঘ যে লড়াই করছি, নির্দলীয় নিরপেক্ষ অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে নির্বাচন হবে। তাহলে তখন
এই যে আজকে দেখলাম কয়েকজনের পদত্যাগ, এইগুলো কথাবার্তা দাবি উঠছে, কেন উঠছে? এটি নিয়ে উঠছে তো এই কারণে, কারণ তারা থাকলে নিরপেক্ষ দায়িত্ব পালন করতে পারবেন না। তা আমার পরিষ্কার বক্তব্য, সরকারের যে এখন অচল অবস্থা যেটা তৈরি হয়েছিল, এটার অবসান হয়েছে আমি দেখছি না। আমরা কিন্তু ইউনূস সাহেবকে তো পদত্যাগ করতে বলি নাই, দায়িত্ব পালন করতে বলেছি। ওনারা যথাযথভাবে দায়িত্ব যদি পালন না করে, আমি দিব্য চোখে দেখতে পাচ্ছি দেশের সংকট ঘনীভূত হবে। আশা করি সেটা ঘনীভূত হওয়ার আগে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করবেন, সংস্কারের কাজটা করবেন। এইটাই এই মুহূর্তের অন্যতম সংকট উত্তরণের পথ। আবার বিএনপি শুরু থেকেই একটা নির্বাচনের রোডম্যাপ চেয়েছিল এবং তার সঙ্গে নতুন বিএনপির দাবির মধ্যে যুক্ত হয়েছে 3 উপদেষ্টার পদত্যাগ। একটি টাইমলাইন তো প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন নির্বাচনের, সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করলে এর সঙ্গে কি পরিবর্তন আসবে বলে মনে করেন? পরিবর্তনের ব্যাপার না, মানুষের ভিতরে আস্থাটা দৃঢ় হবে যারা ভোট নির্বাচন দিতে যাবে। কারণ ইনারা ক্ষমতায় আসছেন যে 15 বছরের দীর্ঘ আন্দোলন, এবং দীর্ঘ আন্দোলনের মানুষের যে হতাশা, ক্ষোভ এবং পঞ্জীভূত যে ক্ষোভের বহিঃপ্রকাশ, যেটা জুলাই আগস্টে হয়েছে, এটা তো একদিনে হয়নি। ওই ডিবি অফিসে সার্জি স্যার হচ্ছে হাসনাত গেল, ওই হারুনের ভাতের হোটেলে বসলো, আর ওদেরকে দেখে একবার মানুষ উত্তেজিত হয়ে রাস্তায় নেমে গেল, সেটা তো না। আর সার্জি স্যার হাসনাতদের যে দলপার্টি কিংবা তারা ব্যক্তিগতভাবেই একবার আন্দোলন করলো নিরাপদ সড়কের, সেখানে 2-4 দিন জেল টেল গেল। আর এই তো এর ভিতরে যা করেছে আন্ডারগ্রাউন্ড করছে, পাবলিকলি ওপেনলি কোনো কিছু করতে বাংলাদেশের দেশবাসী কেউ কিন্তু কোথাও দেখেনি। তো এখন ধরেন যে তারা 15 বছরের এই আন্দোলন এবং 15 বছরের 3টা যে নির্বাচনের নামে যে প্রহসনটা করেছে, সব কিছুর এখন মালিকানা তারা, যে তারাই একমাত্র হচ্ছে স্বৈরাচার পতন ঘটানোর জন্য একমাত্র তারাই হচ্ছে ব্যক্তি। কিন্তু এই জিনিসটাও আনা তো ঠিক না। এই জিনিস দেখেন, 71-এর মুক্তিযুদ্ধ, 52-র ভাষা আন্দোলন থেকে 47 সালে যখন ভারত ভাগ হয়, তখন থেকেই কিন্তু দানা বেঁধেছিল যে মুসলিম রাষ্ট্র পাকিস্তানটা এক থাকবে, কি বাংলাদেশের পশ্চিমবঙ্গটা নিয়েও আসবে, এরকম একটা চিন্তা চেতনার স্বপ্ন তৎকালীন সময় যারা নেতৃত্ব দিয়েছে তাদের ভিতরেও ছিল। আজকে ইলিয়াস আলীর আত্মাহুতি, চৌধুরী আলমের আত্মাহুতি, আজকে জনির আত্মাহুতি, এই সমস্ত কি সার্জিস এবং হাসনাতরা চোখে দেখেনি? এতে কি তাদের ভিতরে ক্ষোভের সঞ্চার হয়নি? তারাই যা করছে তাই হচ্ছে, না হলে না। আর সবচেয়ে বড় কথা, এই সরকারকে কেউ বিশ্বাস করতে পারছে না এখন। কারণ এই যে দুটো বাচ্চা, একটা জামাত ইসলাম বাচ্চা আর একটা নতুন দলের তৈরি হয়েছে, এই দুটো বাচ্চার এত আস্ফালন, এবং এই দুটা বাচ্চাকে এমনভাবে লালিত পালিত করতেছে, মানে সব কিছুতে অপ্রয়োজনীয়ভাবে, অযাচিতভাবে মন্তব্য করে ফেলতেছে, লাগামহীনভাবে। এবং আর একটা বাচ্চা যেটা জামাত ইসলাম, এটা ধরেন আপনার যখনই অনির্বাচিত অন্তর্বর্তী কি তত্ত্বাবধায়ক সরকার আসে, তখনই এদের গুতাগুতি দৌড়াদৌড়ি আমি খুব বেশি দেখি। আমি 86-তেও দেখছি, 80-র দশকে যখন আমি ছাত্রনেত্রী ছিলাম আন্দোলন করতে, যে এদের লাফালাফি, এদের নির্বাচনে যাওয়া, আবার ফুটুন করে 88-তে না যাওয়া, আবার 90 সালে বিএনপি আসাতে 2টা মহিলা এমপি দিয়ে সমর্থন দিয়ে দিল, আবার 94 সালে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকার লাইনে চলে আসলো, আবার 96 সালে নির্যাতিত হয়ে 2001 সালে 2টো মন্ত্রিত্ব নিল, যেই 111 আসলো সাথে সাথে বললো না বিএনপির সাথে আমাদের কোনো বনিমারা নাই, 300 সিটে 300 প্রার্থী। এই যে সুবিধাবাদী আচরণ বাংলাদেশ সৃষ্টির পর থেকে, আর বাংলাদেশ সৃষ্টির আগে থেকে 71-এর মুক্তিযুদ্ধ সবাই জানে, তারপর ফাতেমা জিন্নাহকে সমর্থন, সেটাও সবাই জানে। এদের আচরণটাই হচ্ছে বাংলাদেশের একটা বিতর্কিত আচরণ, আর তারা প্রভাবিত করছে নতুন সংগঠনটিকে। এই নতুন সংগঠনটির ছেলেদের প্রতি আমার সম্মান, রেসপেক্ট, সহানুভূতি, ভালোবাসা সব কিছু আছে। কারণ আমি হয়তো 15 বছর আন্দোলন করছি, তারা ভিতরে ভিতরে করুক 5 বছর 7 বছর, বহিঃপ্রকাশ 7 দিনেরই হোক, আন্দোলনে তো ছিল, আন্দোলনের সাথে বিশ্বাসঘাতকতা করেনি। এরা যদি কেউ আওয়ামী লীগে করে থাকে, তাও আমার ক্ষোভ নাই, যে আওয়ামী লীগ করেও তারা অনেক বঞ্চিত হয়েছে। আওয়ামী লীগকে যেভাবে চালাতে চেয়েছে, যে আওয়ামী লীগের প্রত্যাশা দেখতে চেয়েছে, সেটা প্রত্যাশা পূরণ হয়নি, বিধায় তারা একটা ভালো কিছু চাইছে দিয়ে আন্দোলনে আসছে তারা। কিন্তু তাদের সবচেয়ে বড় সমস্যা এখন বর্তমানে, তারা নিবন্ধন চায়, তারা স্থানীয় সরকার নির্বাচনে বিজয়ী হতে চায়, তারা তাদের মন মতো নির্বাচন চায়, তাদের সংস্কার না মানলে তারা নির্বাচনে যাবে না, তারা ক্ষমতা চায়, সব কিছু চায়। এখন জন্ম হলো এই সরকারের 9 মাস, একটা বাচ্চা প্রসব করতে 9 মাস লাগে, পরিপূর্ণ বাচ্চা, আর সেখানে 2.5 মাসে একটা বাচ্চা প্রসব হলো, সরকারের গর্ভে একটা নবজাতক শিশু আসলো। এখন এই যদি সবই চাইতে গেলে, তখন রাজনৈতিক যে ম্যাচুরিটি, যে ভাষা জ্ঞান, যাকে তাকে যখন তখন একটা আঙ্গুল তুলে বড় বড় কথা বলে দিচ্ছে। এটা হয় কি, বাংলাদেশের কালচারে কিছু নর্মস আছে, কিছু ভ্যালুস আছে, শেখ হাসিনা সেগুলো মানে নাই। নাম মানার কারণেই কিন্তু খেসারত তাকে চরম দিতে হয়েছে। অপকর্ম যেমন করছে, মুখের ভাষাও তেমন অশালীন ছিল। এবং ডক্টর ইউনূসকে, বেগম খালেদা জিয়াকে যে অশালীন কথাগুলো বলেছে, এনাদের চামড়া মোটার জন্য এনারা কিন্তু হজম করেছে। তো এইটাও কিন্তু একটা শিক্ষার বিষয়। আজকে 71-এর মুক্তিযুদ্ধকে শেখ পরিবারের
যুদ্ধ বলে যেভাবে শেখ হাসিনা এইটাকে একটা বিকৃত করে উপস্থাপন করার চেষ্টা করছে, আর এই 15 বছরের আন্দোলনটাকে এই ভাতের হোটেলে হারুনের যে কয়জন গেল ডিবি পুলিশের আটকা খেলো এবং অ্যাডভোকেট পান্না সাহেব রিট করে বের করলো, তারা মনে করছে 15 বছর কিছু না, জুন জুলাই সব। এই যে একটা ভাব, এবং 15 বছরের শেখ হাসিনার বিরুদ্ধে ক্ষোভ এবং ঘৃণাটাকে এনারা পুঁজি করে ব্যবসা বাণিজ্য করছে, টেন্ডারবাজি করছে, বদলি বাণিজ্য করছে, কাকে নিয়োগ বাণিজ্য করছে, সমস্ত কিছুর সাথে সমস্ত কিছুর সাথে জড়িয়ে গেছে। আর আমি ওনাদেরকে বলবো যে বিএনপি যদি চাঁদাবাজি থেকে কোনো ডেভেলপারের রুম দখল থেকে, বাড়ি দখল থেকে, ভূমি দখল থেকে করে, আল্লাহ রসুলের নাম নিয়ে ডক্টর ইউনূসকে বলবো থানাকে এমন পাওয়ার দেন যাতে ওই সমস্ত ছেলেপেলের বিরুদ্ধে মামলা করে সাথে সাথে অ্যারেস্ট করে নিয়ে আসে। অ্যারেস্ট করার ক্ষেত্রে পুলিশ যাতে দ্বিধাদ্বন্দ্বের না ভোগে, তাহলে আমি সেটা বিশ্বাস করব। বক্তৃতার খাতিরে স্ট্যান্ডবাজি করে আলোচনায় আসতে চায়, বিএনপির সমকক্ষ সংগঠন হিসেবে বিএনপিকে টাচ করে তারা মানসিক তৃপ্তি আর মানসিক আস্ফালন পাবে, আর ওইটাকে আমি বোকার মতো বিশ্বাস করিব, সেই দিন আর এখন নাই। এখন কথার সাথে কাজের মিল থাকতে হবে। সারা বাংলাদেশে যদি আমি চাঁদাবাজি করে থাকি, আমার নামে সারা বাংলাদেশে মামলা হবে, আমাকে 3 সেকেন্ডের ভিতরে অ্যারেস্ট করা হবে, এবং ওই অ্যারেস্ট হওয়ার পরে আমরা জামিন টামিন কোনো চাঁদাবাজির জামিন যাতে কোথাও না পাই সেই বিধি ব্যবস্থা করতে হবে। আপনারা তো প্রায় 3000 লোককে দল থেকে বহিষ্কার করেছেন, কাউকে কি দলীয় উদ্যোগে কাউকে পুলিশের হাতে তুলে দিয়েছেন আপনারা, এমন কোনো নিদর্শন কি আছে? 3000 লোককে যে সমালোচনা পত্রিকার শিরোনাম দেখে বহিষ্কার করা হয়েছে। আমি যতটুকু বুঝি, এটা খোতায় যে দল খুব ভালো করে নিখুঁতভাবে বিশ্লেষণ করে দেখছে। আর আসলে দেখেন, ফরিয়াদি যে যার কাছ থেকে আমি চাঁদা নিছি, সে কি ফরিয়াদি হয়েছে? সে কি কোনো মামলার আশ্রয় নিছে? অনেক ক্ষেত্রেই দেখা গেছে ঘটনা বলে কিছুই নাই, কিন্তু পত্রিকার শিরোনাম বিএনপির ছাত্রদল অমুক জায়গা অমুকের কাছে চাঁদা চাহিয়াছে। এই নিউজের বশবর্তী হয়ে যখন টকশোর আলোচনায় আসছে, তখন দল চিঠি লিখে বহিষ্কার করেছে। দল যে সেটা ইনভেস্টিগেশন করে দেখেন, চাঁদাবাজি প্রমাণ আপনার মামলাতে করতে হবে, তার তো আপনি সমাজ থেকে তাকে চ্যুত করতে পারেন না, রাষ্ট্র থেকে তাকে বাহির করে দিতে পারেন না, এবং তাকে পরিবার থেকে কি আপনি বাহির করে দিতে পারবেন? সে তার নির্দোষিতা প্রমাণ করুক, আসলে সত্য না মিথ্যা ঘটনা, এটা তো বোঝার ব্যাপার আছে। জামাত ইসলাম আমার এলাকায় প্রকাশ্য দিবালোকে মাসের পর মাস আজহারী সাহেবের আগমন উপলক্ষে ব্যবসা প্রতিষ্ঠান থেকে, মানুষের বাড়ি থেকে, ঘর থেকে, যেভাবে হাঁসের ডিম, মুরগি থেকে, চাল থেকে, লাউ থেকে এবং ডাল থেকে সমস্ত কিছু চাঁদাবাজি করলো ভাই, এবং এভাবেই তারা সারা জীবন চাঁদাবাজি করে। তারা কোনোদিন চাঁদা কাউকে দেয় না, জাকাত ফিতরা সাদকা কি দেয় না দেয় তার প্রতিবেশীটা বলতে পারবে না, কিন্তু তারা সব কিছুর ভিতরে তাদের হক প্রতিষ্ঠা। আজকে প্রত্যেকটা জামাত অফিস দেখবেন বিচার বিক্রি করছে, আমার চাঁপাইনবাবগঞ্জে সালিশ বিক্রি করতেছে, শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি সেক্রেটারি বাধ্যতামূলকভাবে ডিসি প্রশাসনকে নিয়োগ দিতে বাধ্য করতেছে, না দিলে তারা আইনের আশ্রয় এসে রিট করছে, করে রুল নিয়ে যাচ্ছে, নিয়ে দেখায় বলতেছে আমাকে দিলে না, দেখো আমি তোমাকে সরাবো। আমি নিজে ভুক্তভোগী, কোথা থেকে এত সাহস পায়? এত ইসলামের দল বলছে সৎ লোকের শাসন চায়, কোরআনের আইন চায়, তাদের এত লোভ লালসা, ক্ষমতার লোভ, সবসময় স্ট্যান্ডবাজি, পিছলাচ্ছে, ঠিক লাখ সাবারের উপর হাঁটতে গেলে পিছলে মানুষ হয়ে পড়ে যায়। এদের বাংলাদেশের রাজনীতির হচ্ছে পিছলার রাজনীতি। এই যে স্বার্থন্বেষী, ধর্ম ইসলাম স্বার্থ ত্যাগের কথা বলে, নিজের স্বার্থে নিজেকে পরিচালিত করার কথা বলে না, স্বার্থ দ্বারা চরিতার্থ করার কথা বলে না, তাহলে কাজের সাথে মিলটা কোথায় আছে? আর এই তত্ত্বাবধায়ক সরকার বিতর্কিত হচ্ছে এই দুইটি সংগঠনের কারণে, কারণ তাদের বক্তৃতার সাথে এদের বক্তৃতা এক। জামাত ইসলামের মাথা, ডক্টর ইউনূসের মাথা, আর এদের মুখ, যা মাথায় চিন্তা করতেছে ছাত্র সংগঠনের, এই নবজাতক ছাত্র সংগঠনের মুখ দিয়ে সেটা বলানোর কারণেই মানুষের ভিতরে অস্থিরতা, সন্দেহ, অবিশ্বাসটা ব্যাপক আকারে দানা বেঁধে উঠেছে। ডক্টর ইউনূসের নিরপেক্ষতা নিয়ে আপনারা প্রশ্ন তুলছেন? ডক্টর ইউনূস শুধু ব্যক্তিত্ব না, তার তো একটা উপদেষ্টা মণ্ডলীর বর্তমানে একটা সরকার আছে। এই বর্তমান সরকারের যদি আজকে 3 জনের পদত্যাগ দাবি করে থাকে, তাহলে ওইটা তো ধরেন ডক্টর ইউনূস হলো না, আবার ডক্টর ইউনূস বহির্ভূতও না, তার হয় ডান হাত নয় বাম হাত, তার তো অঙ্গের ভিতরে কেউ না কেউ। তাহলে অঙ্গগুলো আগে ঠিক করতে হবে, এবং তাদেরকে আন্দোলনের সম্মান রেখে ওনাদেরকে যে বসিয়েছে, তারা রাষ্ট্রের জনগণের রক্তের দামটা দেওয়ার জন্য, রক্তের সম্মানটা দেওয়ার জন্য স্যাক্রিফাইসকে ব্যবহার করছে না সঠিক অর্থে স্যাক্রিফাইসকে সম্মান করে সৎ শাসন এবং বাংলাদেশের গণতন্ত্রকে সত্যিকার অর্থে যে তিমিরে ছিল সেইখান থেকে উদ্ধারের প্রচেষ্টা করছে। এই দুটো জিনিস যদি মিলানো যায়,
দেখা যাবে যে তাদের ভিতরে সততা বলে নাই কিচ্ছু। আজকে আমি যখন অন্যের নামে কথা বলবো যে চাঁদাবাজি করছে বিএনপি, তাহলে তাকে তো অ্যাটলিস্ট সৎ হতে হবে। বাবাই করুক, ভাই করুক, চাচাই করুক, আলটিমেটলি তো ওই দলের ঘাড়ি চাপছে না। আবার অন্য বরিশালে কোথাও চাঁদাবাজি নেমে ধরা হলে বলে আমাদের কোনো কমিটিই নাই। তো তোমার এখানে কমিটি নেই, সেখানে সেটা নাই, ওটা নাই, তাহলে তোমার এই বড় বড় কথা কে কিভাবে রেজিস্ট্রেশন পাবে নির্বাচন কমিশন নিয়ে তাদের আগে থেকে ক্ষোভ। কারণ 3 বছর কার্যক্রম না চালালে রেজিস্ট্রেশন পাবে না, রেজিস্ট্রেশন না পেলে ভোট করতে পারবে না, ভোট না করতে পারলে প্রার্থী কিভাবে হবে? করতে পারবে, ভোট মানে করতে দলীয় পারবে, ভাবে না করতে স্বতন্ত্র পারলে হিসেবে ভোট করতে তো করার পারবে, সুযোগ কিন্তু আছে তাদের দল ভোট করতে পারবে, দলীয় ইয়েতে ভোট করতে পারবে না। পারবে না, কিন্তু এইসব ভোটটা নিয়ে সে তাদের করতে আক্ষেপ পারবে। অনেকদিন থেকে আছে। এখন এই সিটি কর্পোরেশন ঢাকার এটাকে নিয়ে তারা একটা মোক্ষম সুযোগ হিসেবে ইউজ করার চেষ্টা করলো। এইটা তো কোনো দায়িত্বশীলতার ব্যাপার না। আপনার যমুনায় কে যাবে না, এখানেও পক্ষপাতিত্ব, এখানেও নিরপেক্ষতার বলে কিছুই নাই। এখানেও আপনার অধিকার হলেন, এক পক্ষ স্মুথলি যাচ্ছে সুন্দর করে, আর এক পক্ষ যাওয়ার ক্ষেত্রে বিধিনিষেধ স্থাপন করছে। ঢাকাবাসীর কথা আমরা দিন আনি ভাই, আমাদের কর্ম যেতে হয়, আমাদের প্রতিদিন সকাল হলে কর্ম যেতে হয়, সন্ধ্যায় বাসায় ফিরতে হয়। কি যে তাহি সেই মিছিল আর মিটিংয়ে হলো, এবং কি যে জুলুমের ভিতরে পড়লাম, এবং প্রত্যেকটা মানুষ ক্ষিপ্ত এই যানজট আর এই যখন তখন যেখানে এই যানজট এবং এর দায়িত্ব রাজনৈতিক দলগুলোর। কারণ এই যে জনভোগান্তি তৈরি করে যে তাদের দাবি আদায়ের যে প্রক্রিয়া সেই যুগ যুগ ধরে তারা চালিয়ে আসছেন, সেই সংস্কারটি কবে তৈরি হবে রাজনৈতিক দলের এদের মধ্যে? করতে পারে আধুনিক তত্ত্ব নিয়ে আসছে, এটি কেন এরা আধুনিক তত্ত্ব নিয়ে আসছে, এটি সরকারকে কেন চাপিয়ে দিতে হবে যে সভা সমাবেশ নিষিদ্ধ? রাজনৈতিক দলই দেশের জনগণের কথা চিন্তা করতে পারে। মানিক এভিনিউ মিটিং হতো, তারপরে আওয়ামী লীগ সরকার এসে পল্টনের থেকে মানিক এভিনিউ থেকে নিয়ে গেল বঙ্গভবন এভিনিউতে, ওখান থেকে এবার তারা গেল হচ্ছে 15 বছর তাদের ওই ইয়েতে, কি ওটার নাম, জায়গাটার নাম কি, সৌরাজ্য উদ্যানে। তো তাদেরকে আবিষ্কার করতে হবে, তো তাদের চিন্তা করতে হবে না? তারা এত প্রগতির নতুন বন্দোবস্ত, পুরাতন সব ভেঙে চুরে লাটপাট, তো পুরাতন ভেঙে চুরে লাটপাট, তাহলে ওই যমুনার সামনে কেন, গণভবনের সামনে কেন, আর ওই শাহবাগী হবে কেন? তাদের নতুন চিন্তা ভাবনার যে কি ছিল, তারা আমরা কিছুই করিনি, সব কিছু তারা করছে। তাদের তো 15 বছরে তাদের পরিকল্পনা আছে যে মানুষের যানজটের সম্মুখীন যাতে না হয়, জনজীবন যাতে কোনো বিঘ্নের সৃষ্টি না হয়, এইরকম বন্দোবস্ত তো তাদের পূর্ব থেকে তাদের পরিকল্পনা থাকা উচিত ছিল। কিন্তু তারা কেন করবে? এটা তো রাজনৈতিক দলের দায়বদ্ধতা যে তারা কোথায় সমাবেশ জনভোগান্তি না করে কিভাবে সভা সমাবেশ করতে পারে। আলটিমেটলি দেশ তো রাজনীতিবিদরাই চালাবেন, দেশ রাজনীতিবিদরা চালাবে আপনি বলছেন, কিন্তু রাজনীতিবিদদের প্রতি এই ছাত্র সংগঠনের কারোর কোনো রেসপেক্ট, শ্রদ্ধা, ভক্তি কি আছে? আমি যখন 86 সালে ভিপি হলাম, আমার প্রতিদ্বন্দ্বী সংগঠনের সাথে কীরকম আদব কায়দা আমাকে চলতে হবে, কথা বলতে হবে, এবং কীরকম আদব কায়দা দেখানোর কারণে আমি ভোট পেলাম, আমার প্রতিপক্ষ পেল না, সেটা আমি ছোট্টবেলা থেকে একটু শিখলাম। দ্বিতীয়বার যখন আমি আরও বেশি ভোটে নির্বাচিত হলাম, তখন আমি আশাবাদী হলাম যে আমাকে এইরকমভাবে ব্যবহারটা করতে হবে, এর ব্যতিক্রম কিছু করা যাবে না। থার্ড টাইম যখন দেখলাম যে আবার দাঁড়ালে আবারও বিপুল ভোটে পাবো, তখন হল বাদ দিয়ে রাকসুর জিএসএর কথা চিন্তা করলাম। তো রাজনীতিতে একটা শিষ্টাচার। আজকে আপনি শিক্ষা এত বন্দোবস্ত, এদের শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কি বন্দোবস্ত আছে এদের বলেন? শিক্ষার বাজেট বাড়ানো নিয়ে কি বন্দোবস্ত আছে? সেটা তো আগে কোনো রাজনৈতিক দল বাড়ায়নি, এটা তো যুগ যুগ ধরে আমাদের এই দলের সামনে আপনি বাদ দেন, পুরানো বন্দোবস্ত তো ভেঙে চুরে লাটপাট, এখন তো নতুন বন্দোবস্ত চাচ্ছে, সব কিছু নতুন হতে হবে। আর কিছু বলতে গেলে আমরা বলছি আপনি তো আওয়ামী লীগ আদলে ভাবছেন, তা আওয়ামী লীগ 71 মুক্তিযুদ্ধকে নিয়ে বাণিজ্য করলো, আর তারা আগস্ট আর জুলাইয়ের অভ্যুত্থান নিয়ে যে অপকর্মগুলো করছে, আর এটাকে নিয়ে যে ব্ল্যাকমেইল করছে প্রতিনিয়ত মানুষের সাথে, মানুষকে পা দিয়ে মাথা দিয়ে হাঁটে আর পা দিয়ে চিন্তা করে নাকি? মানুষ পা দিয়ে হাঁটে, মাথা দিয়ে চিন্তা করে। নির্বাচন আসলে বুঝবো কেন? নির্বাচন আসার আগেই আসবে কিনা সেটাও বুঝতেছি তো সবাই। আমরা রাজনীতিবিদরা বুঝছি, তা না, জনগণও বুঝছে। দুটি বিষয় ছিল যে বিএনপির দাবিটা যদি বলি যে 3 জন উপদেষ্টা তারা পদত্যাগ দাবি করেছেন, যদিও এনসিপি গতকালকে তারা এটি সংবাদ সম্মেলনে বলেছে যে 2 জন ছাত্র উপদেষ্টার সাথে তাদের দলের কোনো সম্পর্ক নেই, তারা গণ অভ্যুত্থানের অংশ হিসেবে উপদেষ্টা পরিষদে আছেন। যখন প্রয়োজন মনে করবেন, তারা যদি ব্যক্তিগতভাবে মনে করে রাজনীতি যুক্ত হবেন, তারা তাদের মতো করে রাজনীতিতে যুক্ত হতে পারেন। এটি নিয়ে এনসিপির কোনো দায়বদ্ধতা নেই বা এটি নিয়ে তাদের সাথে কোনো সম্পর্ক নেই। একই সঙ্গে তারা যেটি বলেছেন যে হাসিনার আমলের সব নির্বাচন বাতিল করার জন্য তারা দাবি জানিয়েছেন। আপনারা কি মনে করেন যে হাসিনার আমলে সব নির্বাচনকে আসলে বাতিল ঘোষণা করা উচিত? যে এগুলো তো প্রহসনের নির্বাচন বলেই আসছে রাজনৈতিক দলগুলো। 2-3টা প্রশ্ন। প্রথমে তো এই নির্বাচনগুলো তো গ্রহণযোগ্য না, সেটা কে না জানে, কারণ আমরা তো অংশই নেইনি, 14 নেইনি, এটা নেইনি, 18 সবাই মিলে অংশ নিতে যেও আমরা সবই বয়কট করলাম, এটা তো জানা জিনিস। এখন এগুলো কতগুলো আইনগত বিষয়,
সেটা আইনগত বিষয় দেখেই এটা যাওয়া উচিত। এটা হচ্ছে মূল বিষয়। কারণ আপনি যেহেতু আমি তো বললাম যে গভর্নমেন্টই তো ওত নিয়েছে তার সংবিধানের আওতায় থেকে এই জায়গাটা, তখন আপনি ওইভাবে বিবেচনা করা দরকার। এই নির্বাচনের কোনো বৈধতা নেই, এটা কেনা জানে এটাই। কিন্তু আবার আপনি বুঝবেন যে যেমন ধরুন একটা যখন অন্যান্য সময়ে যেটা হয়েছে, আপনি একটা ধারাবাহিকতা রক্ষা করতে গেলে ডক্ট্রিন অফ নেসেসিটি থেকে অনেক কিছু করতে হয়, তা সেইটা আলোচনার ভিত্তিতে করা যায়, এটাকে আমি কোনো প্রধান সংকট বলে মনে করি না। আমরা যদি একটা ভালো নির্বাচনের উদাহরণ সৃষ্টি করে গণতন্ত্র সুপ্রতিষ্ঠা করার পথে হাঁটি, তাহলে সেটাই হবে উপযুক্ত কাজ। এটা আপনার মনে রাখতে হবে বলে আমরা মনে করি। এবার আসি আপনি প্রথমে যে প্রশ্নটা করেছেন, এটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। যেমন ধরুন যে ভদ্রলোককে এই জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এবং রোহিঙ্গার বিশেষ দূত হিসাবে নিয়ে আসা হলো, রিসেন্টলি তার যে কর্মকাণ্ড আমাদের চোখের সামনে, আসলে দেশের নাগরিক কি নাগরিক না ওইটা নিয়ে কথা বলতে চাই না। আমি সহজে এটার একটা কথা বলি, উনি যে এই 24 বছরে বিভিন্ন সময় যে বাংলাদেশে আসছিলেন এবং ওদের দিনের রেকর্ডপত্র দেখা, আর এখন আসার পরে উনি কোন ভিসা নিয়ে আসছিলেন, কোন পাসপোর্টে আসছিলেন, ওইটা কিন্তু খবর নিলেই পাওয়া যাবে। সেটাও না হয় আমরা অত আলোচনার মধ্যে গেলাম না। কিন্তু সর্বশেষ আমাদের এখানে করিডোর দেওয়াকে কেন্দ্র করে উনি যে ধরনের কথাবার্তা বললেন এবং যে ভূমিকা আমরা দেখলাম এবং আরও অনেকগুলো ভূমিকা যেটা দেখলাম, সেটা বাংলাদেশের জন্য মোটেই গ্রহণযোগ্য হয় না, আর এখন একেবারেই অপ্রয়োজনীয় এই অন্তর্বর্তীকালীন সরকারের জন্য। সুতরাং এই ব্যাপারে সরকারকেই ডিসিশন নিতে হবে, এটি একটি কথা। যাদের সম্পর্কে ছাত্র প্রতিনিধির কথা বলা হচ্ছে, এই কথা তো বলার অপেক্ষা রাখেন, এটা বললে মানুষ হাসবে বোধহয়, যে তাদের যে অ্যাটিটিউড, তাদের যে কথা, নতুন দলের সাথে তাদের সম্পর্ক নাই, এ কথা বললে তো কেউ মানবেও না। এমনকি ডক্টর ইউনূস সাহেবও তিনি প্রথমে এসে বললেন ওনাদের দিয়ে তিনি নিয়োগপ্রাপ্ত এবং নতুন দলের শুভকামনা করলেন, তার শুভাশিস ছিল, এগুলো তো আছেই। এই জায়গাগুলো আমরা যেভাবে দেখি আমাদের পার্টির দিক থেকে, সেটা আমি বলতে পারি যে আমরা প্রথমে চাই একটা নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হোক। এই ঘোষণা তো ওনারা করবে না, নির্বাচন কমিশনকে বলবে। ঘোষিত হওয়ার পরে আমাদের যে দীর্ঘদিনের দাবি, যেটা একটু আগে আমি খালি বলেছিলাম মনে করানোর জন্য বলি, আমরা আমাদের ভাষায় যেটা নির্বাচনকালীন সরকার চাই, নির্দলীয় নিরপেক্ষ তদারকি সরকার, যে নামেই দিই, সেটা আমরা তত্ত্বাবধায়ক সরকার দিয়ে যাই দিই, তার অপারেটিং পজিশন কী হবে। তাহলে ভালো নির্বাচনের জন্য একটা জিনিস লাগবে, যে নির্বাচনকালীন যে সরকার থাকবে সে কোথাও প্রভাব বিস্তার করতে পারবে না, তখন আমরা কথা বলবো। এবং আমাকে যদি এখনই বলতে বলেন আমি এইভাবে বলবো, ধরেন কল্পনা করি যদি আমি আজকেই দেখতাম নির্বাচনটা ঘোষিত হয়ে গেছে তারিখ, তাহলে আমি আজকে প্রশ্ন তুলতাম যে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি নিজেই নিজেকে প্রশ্ন করে বলুক না, উনি কি নিরপেক্ষ ব্যক্তি, ওনার পক্ষে কি একটা নিরপেক্ষভাবে এইটা চালানো সম্ভব। দ্বিতীয় প্রশ্ন ওনার কাছেই করতাম যে এই যে যাদেরকে আমরা দেখতে পাচ্ছি, এদের কি সবাই আপনি নিরপেক্ষ মনে করেন? আমার ধারণা উনি এ হলেও বলবে যে না, সব নিরপেক্ষ আমার মনে করার কোনো কারণ নেই, মানে দল নিরপেক্ষ মনে করার কারণ নেই। তাহলে ন্যাচারাল নির্বাচনকালীন সময় আপনার একটা ছোট সরকার করতে হবে, নির্দলীয় তদারকি সরকার হিসেবে। কিন্তু আমি মনে করছি যে সেই আলোচনাটা আমরা করব নির্বাচনের তারিখ ঘোষিত হওয়ার পরে। তার আগ পর্যন্ত ওনারা যদি নিজেদেরকে দাবি করেন যে আমরা ইউনিফাইড এবং নির্দলীয়ভাবে কাজ করছি, তাহলে এইখানে বিতর্কিত যারা আছেন তাদেরকে এইখানে রাখাটা মোটেই সমীচীন না। কারণ এই সমীচীন না এই কারণে বলছি, তাহলে তো উনি তো নির্দলীয় অবস্থান রক্ষা করতে পারবেন না। দলগুলো যদি প্রশ্ন তোলে তাতে ওনার সরকার চালাইতেও কঠিন হবে এবং যাদের সম্পর্কে প্রশ্ন তুলছে তাদেরকেও একটা মনস্তাত্ত্বিক চাপে পড়বে। সুতরাং এই সমাধান ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকেই করতে হবে। আমরা এই কথা বলছি করতে হবে এই কারণে, আসি এইটাই যে 24-এর গণ অভ্যুত্থানে যে আকাঙ্ক্ষা, এটা মনে রাখতে হবে। এই যে যারা জীবন দিল, এত হাজার হাজার মানুষ আহত হলো, আর মনে রাখতে হবে লক্ষ মানুষ যে স্বপ্ন নিয়ে এই আন্দোলনে অংশ নিয়েছিল, তাদের মনটা ভেঙে যাচ্ছে না দিন দিন এই অবস্থায়। তাহলে আপনি কি কখনো তাদেরকে আবার উন্নততর জায়গায় এনে যে কোনো গণতন্ত্রের সংগ্রাম, অন্যায়ের বিরুদ্ধে সংগ্রামে নামাইতে আপনার কষ্ট হবে না? আজকে এটা কি কোনোদিন কল্পনা করতে পারেন? এই যে যারা আন্দোলনের দাবিদার হিসাবে ক্ষমতায় আছে, তার পিএস যত কোটি টাকার মালিক হয়েছে, দেখলাম আজকেই তো বোধহয় কোন নিউজে দেখলাম বিদেশে যাওয়ার নিষেধাজ্ঞা করেছে। দুদকে তাদের হাজির হতে হয়। অতীতে কোনোদিন শুনেছেন 52 সাল থেকে শুরু করে এই সময় পর্যন্ত 90-এর গণঅভ্যুত্থান, এইখানে ছাত্র নেতৃবৃন্দই তো আন্দোলন সংগ্রামে ছিল। হ্যাঁ, দুই একটা ঘটনা ঘটতে পারে, কিন্তু এইরকম কোনোদিন কি শুনেছেন? কোনোদিন কোনো ছাত্রনেতারা এই ধরনের দায়িত্ব বলতে যে এই ধরনের লুটপাটের জায়গা বা এরকম জায়গায় যেতে পেরেছে? আমি বলছি যে এখনকার বাস্তবতা সেটা দেখছি, কিন্তু আপনি সেইটা থেকেও আমাদের মূল কথা হচ্ছে সরকারের প্রতি, যে অন্তর্বর্তীকালীন সরকার তারা যদি যথাযথ দায়িত্ব পালন না করে,
তাহলে মনে হবে তাদেরই প্রশ্রয় এগুলো গড়ে উঠছে। এবং মনে রাখতে হবে এই সরকারের মধ্যে কিন্তু অনেক সিনিয়র পার্সন আছে, আমাদের স্যার আছেন, অনেক শ্রদ্ধাভাজন ব্যক্তি আছেন, যাদেরকে নিয়ে অনেকে প্রশ্ন করে কিভাবে আমরা কিন্তু কল্পনাও করতে পারি না। আপনি তার বয়স নিয়ে, তার যোগ্য মানে কি বলে ওই অ্যাক্টিভিটিস নিয়ে কথা বললে বলতেই পারেন, কিন্তু অনেককে মর্যাদা হানি করার মতো জায়গায় যাওয়ার মতো ঘটনা ঘটেনি, যেটা কিন্তু অনেকে করছেও। তা আমরা মনে করি যে অন্তর্বর্তীকালীন সরকার তার যদি যথাযথভাবে দায়িত্ব পালন করতে হয় তাকে দল নিরপেক্ষ অবস্থান বজায় রাখতে হবে। দল নিরপেক্ষ অবস্থানে যারা নেই তাদেরকে বিদায়ী করে কিভাবে তারা করবে এটা তাদের বিষয়, কিন্তু মূল কথা হচ্ছে একটা নির্বাচনী সুনির্দিষ্ট তারিখ ঘোষণা ছাড়া কিন্তু সংকটের অবসান হচ্ছে না। এইটা আমি এই কথাটা বলি যে বারবার যেটা আসছে যে এটা ডিসেম্বর বলছে, আপনারা আবার অনেকে জুন বলতেছে, অসুবিধা কি? আমার কথা উনি তাহলে সুস্পষ্ট করে একটা তারিখ বলুক না, তা সেটা ওনার অসুবিধাটা কি এটা বলাতে? তাহলে আমরা তো উল্টা করেই বলতেছি, ওনার অসুবিধাটাই তো বুঝতে পারছি না। কারণ এইটা আরেকটা কথা বলতে হবে, যে আলোচনাটা এখন আরও আনা দরকার, নির্বাচন করবেন কোন নির্বাচন সেটা ওনাকে বলতে হবে। আমরা তো দেখছি পরিষদে বলেছেন যেন তেন নির্বাচনের দায় তিনি নিতে চান। যেন তেন না, সেটা তো আমরা বলেছি, ওনাই বলার কি, আমরাই তো বলেছি যেন তেন নির্বাচন আমরা মানবো না। নির্বাচন ব্যবস্থার আমূল সংস্কার করে নির্বাচন করব, কিন্তু সেইটা হবে জাতীয় সংসদের নির্বাচন। গণপরিষদ, গণভোট, সংবিধান সভা, স্থানীয় সরকার এই আলোচনা করে কাউন্টার পোস্ট করে জাতীয় সংসদের নির্বাচনের অধিকাংশ রাজনৈতিক দল চাইতে ওনার বলতে অসুবিধা কি? উনি এটা জানে না? এটা কি আপনারা যদি জিজ্ঞেস করি আপনাকে নাই যে যারা আছে, আপনি রাস্তায় নামেন, রাস্তায় নেমে যারা একটু চিন্তা ভাবনা করে তাদেরকে জিজ্ঞেস করেন তো যে ভাই অধিকাংশ দল কোনটা চায়, আমার ধরেন উনি কুইক উত্তর দিতে পারবেন। আর ডক্টর ইউনূস সাহেব জানেন না আবার রাজনৈতিক দল চায়, আবার এটা ওনাকে কেন বলতে হবে? তাহলে উনি কেন এই ধোঁয়াশা এবং কুয়াশা তৈরি করছেন? তাহলে মনে হবে এটা ধোঁয়াশা কুয়াশা তৈরি করে না, ইচ্ছাকৃতভাবে উনি করছেন কিনা এই প্রশ্ন সামনে আসবে। উপদেষ্টা পরিষদ থেকে একটি বিবৃতি দেওয়া হয়েছে, নানান ধরনের অপ্রয়োজনীয় দাবি দাবা করে তাদের দায়িত্ব পালনকে অসম্ভব করার চেষ্টা করা হচ্ছে। এরকম চলতে থাকলে জনসম্মুখে তারা জানিয়ে পরবর্তী সিদ্ধান্ত নেবেন। সরকারের এই ঘোষণাটা এক ধরনের হুমকি বা এরকম বিভিন্ন রকমের দাবি দেওয়া না। আমরা যারা রাজনীতিবিদেরা জেল খাটে, রাজনীতিবিদেরা গুম হয়, অপহৃত হয়, নিহত হয়, পঙ্গু হয়, বাংলাদেশের কয়টা এনজিওর নেতার আর সুশীল সমাজের সদস্যরা জেল খাটছে, গুম হয়েছে, অপহৃত হয়েছে, বা রিমান্ডে নিছে, রং পানি খাইছে, প্রাচীর ওপর থেকে টপকে পড়েছে, ছাদ থেকে নিচের থেকে মেরে ফেলেছে, কয়টা সুশীল সমাজ আর হচ্ছে আপনার এনজিওর নেতারা হয়েছে বলেন? বাংলাদেশের হাতে গুনে কিন্তু নাই। ঘোলাটে পরিস্থিতি করছে সরকার এবং তাদের এই দুটি সংগঠন। দেখেন, বিচার আমাকে 4 মাস নিয়ে 2 মাস রিমান্ডে নিয়ে এই থানায় ওই থানায় বারান্দায় আমাকে ফেলে রাখছে। আমার ক্ষোভ নাই যে মেহেদী হাসানকে আমি দেখব, আমার ক্ষোভ নাই যে হারুনকে আমি দেখব যে ও ফাঁসির কাজটাতে ঝুলতেছে, বিপ্লব ফাঁসিতে ঝুলতেছে। আমার দেখার আগ্রহ কি নাই? অবশ্যই দেখার আগ্রহ আমার আছে, কিন্তু এইখানে তো হিসাব সিম্পল। 350 জন এমপি, শেখ হাসিনা সহিত এমপি 350 জন, এরাই হত্যাযজ্ঞের সাথে জড়িত। আর অঙ্গ সংগঠনের প্রধান, সভাপতি এবং সাধারণ সম্পাদক, আর 64টা ডিস্ট্রিক্টের ডিসিএসপি, ইউনোসি, আর এই তো ডিবি আর আইজি। এই তো কয়টা মাত্র জিনিস, আপনি হাতে গুনে 500 জনও হবে না। বাংলাদেশের 15 বছরের টোটাল আকাম কুকাম, গুম খুন, অপহরণ, প্রহসনের নির্বাচন, সমঝোতা নির্বাচন, ভোটারবিহীন নির্বাচন, নিশিরাইতের নির্বাচন এবং এই পাতানো নির্বাচন 24-এর, এইটুকুই লোক কিন্তু জড়িত। তাহলে আমার তো ব্যাপক আকারে একে ওকে তাকে টাচ করার দরকার নাই, এইটুককে ধরতে হবে, আনতে হবে, একবারে সুন্দর করে নিরপেক্ষ দৃষ্টিনন্দন বিচার করতে হবে। কেউ যাতে বলতে না পারে যে পক্ষপাতিত্ব হয়েছে, আমার মনের প্রতিহিংসা ওখানে বাস্তবায়ন হয়েছে। বিএনপির কাছ থেকে সব উদারতা চায়, কিন্তু বিএনপিকে সবাই প্রতিহিংসার পৃষ্ঠে ফেলে নির্যাতন করে। এখন আমরা এই জন্য চাই যে ইউনূস সরকার তাদের এই দল নিয়ন্ত্রণ করুক, আর তাদের এই যে সহযোদ্ধা জামাত ইসলাম এই দল দুটোকে নিয়ন্ত্রণ করুক। এই কিছু বললে ওদের মতামত, ওদেরকে নিয়ে ভাবতে যে না পারছে নির্বাচন দিতে, না পারছে সুশাসন, না দ্রব্যমূল্য নিম্নগতি হচ্ছে, না আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে, না যানজটের হাত থেকে মানুষ মুক্তি পাচ্ছে। জি, আলোচনা অনুষ্ঠানের জন্য আসিফ আশরাফি পাপিয়া এবং রহিম হোসেন প্রিন্স, আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, নিউজ অ্যান্ড ভিউজ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি।